আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা আর্কিমিডিস প্রিন্সিপালটা ডিসকাস করেছি কিছুটা, তাই তো? হ্যাঁ। প্রিন্সিপালটা কি একটু একটু মনে পড়ছে নাকি না খুব একটা মনে পড়ছে না? হ্যাঁ, মনে পড়ছে। আচ্ছা, ময়েন্ট ফোর্স, তার মানে খুব একটা ভালো মনে পড়ছে না। গুড। হুম। ঠিক আছে। আচ্ছা, ভালো করে শোনো। তাহলে আমরা আজকে ফোর্স এইটাকে একটুখানি ভালো করে ডিসকাস করতে করতে আবার আর্কিমিডিস প্রিন্সিপালে ফিরে আসবো। কেমন? আচ্ছা। চলো সবাই লেখো ফোর্স। লিখেছো? আচ্ছা, লেখো। কোয়েশ্চেন লেখো। হোয়াট ইজ a force? What is a force? What is a force? আচ্ছা, কি মনে হয় ফোর্স কি? কে কি বলবে? বলো। আচ্ছা, দীপ্তার্ক বলবে। হ্যাঁ, দীপ্তার্ক বলো। Hi sir, a push or a pull is called a force. একটু আস্তে বলো, আমি তো তাড়াতাড়ি শুনতে পাচ্ছি না। Hi sir, a push or a pull is called a force. আচ্ছা, লেখো। এটাই লেখো। ফোর্স ইজ পুশ অর ফোর্স ইজ আ পুশ অর আ পুল। ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এবার এই পুশ অর আ পুল, এটা মোটামুটি আমাদের একটা আইডিয়া হচ্ছে। এবারে লেখো যে টাইপস অফ ফোর্স। টাইপস অফ ফোর্স। ফোর্স কত রকমের হতে পারে? ফোর্স কত রকমের হতে পারে? ফোর্স কত রকমের হতে পারে? বলতে পারো ফোর্স কত রকমের হতে পারে? হ্যাঁ, বলো, কি বলবে বলো। কে বলছে? আচ্ছা, দৃশা বলবে। দৃশা, না, দৃশাকে। দৃশা বলো, কি বলবে? So force are of two types, contact force and non-contact force. ঠিক বলেছো। লেখো কন্ট্যাক্ট ফোর্স আর আরেকটা হচ্ছে নন কন্ট্যাক্ট। ঠিক আছে? তো এই যে কন্ট্যাক্ট ফোর্স মানে সেখানে টাচ থাকবে, তাই তো? সেখানে টাচ থাকবে। আর এখানে কি হবে? নন কন্ট্যাক্ট হলে কি আসবে? উইদাউট টাচ। এই যেটা নন কন্ট্যাক্ট ফোর্স, সেটা আর একটা নাম আছে। এটাকে বলে ফিল্ড ফোর্স। নন কন্ট্যাক্ট ফোর্সের আরেকটা নাম কি? ফিল্ড ফোর্স। বুঝতে পেরেছো? তোমরা হয়তো শুনে থাকতে পারো যে গ্র্যাভিটেশনাল ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এই শব্দগুলো শুনেছো? হ্যাঁ। তার মানে যেগুলো তোমার কন্ট্যাক্টের থ্রু আসে না, ফোর্স গুলো, সেই ফোর্স গুলো জন্যে ফিল্ড তৈরি হয়। ফিল্ড মানে কি? ফিল্ড মানে কি, একটা বদমাইশি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। যে যেমন ধরো, তুমি তোমার মাকে খুব ভয় পাও। ঠিক আছে? হ্যাঁ। এবার ধরো তুমি একটা অন্য কোথাও বদমাইশি করছো, তোমাকে বলা হলো ঠিক আছে তুই এরকম করছিস তো দেখ তোর মাকে বলে দেবো। তার মানে কি? মা তো তোমাকে তক্ষুনি তক্ষুনি কিছু বলতে পারছে না।
কিন্তু মায়ের একটা এফেক্ট আছে, ঠিক আছে? দূর পর্যন্ত মায়ের একটা এফেক্ট আছে। আমার কথা বুঝতে পারছো? ধরো মা তোমার থেকে একটু দূরে আছে, সরাসরি তোমাকে মারতে পারছে না, কিন্তু মা যদি তোমাকে দেখে যে তুমি বদমাইশি করছো, আর তুমি যদি সেটা অবজার্ভ করো যে মা দেখছে, তাহলে তুমি চুপ করে গেলে। এইটাকে বলে ফিল্ড। আমার কথাটা বুঝছো সবাই? হ্যাঁ। এবার ধরো তোমার মা তোমার থেকে 10 মিটার দূরে আছে, তাহলে তুমি তোমার মাকে যতটা ভয় পাবে, তোমার মা যদি তোমার থেকে 1 কিলোমিটার দূরে থাকে ততটা ভয় পাবে কি? সত্যি কথা বলো, পাবে না তো। তার মানে কি, দূরে চলে গেলে ফিল্ডের এফেক্ট কমে যায়। দূরে চলে গেলে কি হয়? ফিল্ডের এফেক্ট কমে যায়। বুঝতে পারছো কি বলতে চাইছি? হ্যাঁ। আচ্ছা, তাহলে যেটা নন কন্টাক্ট ফোর্স, এটার আরেকটা নাম হচ্ছে ফিল্ড ফোর্স। হ্যাঁ। এবং তোমরা ওই নাম ফিল্ড ফোর্স বলতে তোমরা যেটা শুনেছো সেটা হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড, লেখো ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, গ্র্যাভিটেশনাল ফিল্ড। তার মানে এই ধরনের ফোর্স ফিল্ড গুলো, ধরো ইলেকট্রিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, এইগুলো সবই কন্ট্যাক্ট ছাড়া অ্যাক্ট করে। বুঝতে পারছো কি বলতে চাইছি? হ্যাঁ। আচ্ছা, এইগুলো ছাড়াও তোমার আরেক ধরনের ফোর্স আছে, সেটাকে বলে নিউক্লিয়ার ফোর্স। কি বলে? নিউক্লিয়ার ফোর্স। এই নিউক্লিয়ার ফোর্সটা কিন্তু একটা অ্যাটমের নিউক্লিয়াসের ভেতরে থাকে। নিউক্লিয়ার ফোর্স কোথায় থাকে? একটা অ্যাটমের ভেতরে যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসে থাকে। বুঝতে পেরেছো কেন আমরা বলছি যে নিউক্লিয়ার ফোর্স সত্যি থাকে? নিউক্লিয়ার ফোর্স আমরা তো অ্যাটমের ভেতরে ঢুকতে পারি না। পারে কি? অ্যাটমের ভেতরে ঢুকে গিয়ে দেখতে পারি এই ফোর্স আছে কিনা? দেখতে পারি? সরাসরি দেখতে পাচ্ছি না। কিন্তু নিউক্লিয়াসের ভেতরে অনেকগুলো পজিটিভ চার্জ থাকে, তা আমরা জানি। নিউক্লিয়াসের ভেতরে প্রোটনস আছে। নিউক্লিয়াসের ভেতরে প্রোটনস আছে, জানো? হ্যাঁ। তাহলে সেই প্রোটন গুলো যদি মোর দ্যান ওয়ান প্রোটন যদি থাকে নিউক্লিয়াসের ভেতরে, তাহলে এরা রিপেল করবে না অ্যাট্রাক্ট করবে? রিপেল করবে। তাহলে রিপেল করলে নিউক্লিয়াসটা কি স্টেবল থাকা উচিত, নাকি না ব্রেক করে যাওয়া উচিত? ব্রেক করে যাওয়া উচিত। দুজনে দুজনকে রিপেল করে যদি সরে যাওয়ার চেষ্টা করে, নিউক্লিয়াসটা ব্রেক করে যাওয়া উচিত। কিন্তু নিউক্লিয়াস কি ব্রেক করে? নিউক্লিয়াস কি ভেঙে যায়? ভেঙে যায় না। তার মানে নিউক্লিয়াসের ভেতরে নিশ্চয়ই এই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এই যে পজিটিভ চার্জ একে অপরকে রিপেল করবে, লাইক চার্জ একে অপরকে যে রিপেল করবে, এটাকে ইলেকট্রিক ফোর্স বলে। তাহলে নিউক্লিয়াসের ভেতরে ইলেকট্রিক ফোর্স তো আছে, কিন্তু ইলেকট্রিক ফোর্স ছাড়াও নিশ্চয়ই অন্য কোনো ফোর্স আছে। যদি শুধু একা ইলেকট্রিক ফোর্স থাকতো, তাহলে কি নিউক্লিয়াসটা গোটা থাকতো না ভেঙে যেত? ভেঙে যেত। তাহলে নিউক্লিয়াসটাকে ইনট্যাক্ট রাখবার জন্যে, এক সেকেন্ড দাঁড়াতো রে বাবা। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে নিউক্লিয়াসের ভেতরে, এই খাতা বার কর, নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয়ার ফোর্স আছে। কেন নিউক্লিয়ার ফোর্স আছে আমরা জানলাম কি করে? নিউক্লিয়াসের ভেতরে তো আমি ঢুকিনি, কারণ নিউক্লিয়াস তো ভীষণই ছোট, নিউক্লিয়াসের ভেতরে ঢোকা সম্ভব না। তাহলে আমি জানলাম কি করে নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয়ার ফোর্স আছে? আমি জানলাম যে নিউক্লিয়াসের ভেতরে প্রোটন আছে, সেটা আমরা একটা এক্সপেরিমেন্ট করে জেনেছি। নিউক্লিয়াসের ভেতরে যে প্রোটনস আছে, নিউক্লিয়াসটা যে পজিটিভলি চার্জ, সেটা আমরা একটা এক্সপেরিমেন্ট করে জেনেছি। সেই এক্সপেরিমেন্টটার ব্যাপারে কেউ জানিস? যে নিউক্লিয়াসটা যে পজিটিভলি চার্জ, হ্যাঁ, সেই ব্যাপারে একটা এক্সপেরিমেন্ট হয়েছিল। সেই এক্সপেরিমেন্টের ব্যাপারে কেউ জানিস? তোরা কি রাদারফোর্ডের নাম শুনেছিস? রাদারফোর্ড। হ্যাঁ, হ্যাঁ স্যার, রাদারফোর্ডের নাম নিউক্লিয়াস শুনেছিস? ফেডারেশনের নাম শুনেছি। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। এই রাদারফোর্ডের একটা এক্সপেরিমেন্ট আছে, এটাকে বলে আলফা পার্টিকল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট।
রাদারফোর্ডের এক্সপেরিমেন্টের নাম কি? এটা লিখে রাখ, রাদারফোর্ডের এক্সপেরিমেন্টের নাম কি? আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। আলফা মানে শুধু আলফা কিন্তু, হ্যাঁ, আলফা বানান করে লিখবি না বাবা। আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। রাদারফোর্ডের এক্সপেরিমেন্টের নাম কি? আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। স্যার এটা কার এক্সপেরিমেন্ট? রাদারফোর্ড, 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 ফোর্ড, ফোর্ড, এই যেরকম ফোর্ড কোম্পানির গাড়ি হয়, রাদারফোর্ড। স্যার এটা একটু বোর্ডে লিখে দেবেন স্যার প্লিজ। স্যার এটা কি গোল্ড ফয়েল এক্সপেরিমেন্টটা? হ্যাঁ, রাদারফোর্ডের গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, এই তো জানেন। সেখানে রাদার অ্যালফা আমার এ বেরিয়েছিল, একটা নিউট্রাল একটা পজিটিভ একটা নেগেটিভ। হ্যাঁ হ্যাঁ, কি এক্সপেরিমেন্টটা কি ছিল একটু বলতো দেখি। অ্যালফা পার্টিকেলের মধ্যে যা মনে পড়ছে Ag2+ আয়ন ছিল। আর যেটা যেটা যেহেতু ওটা পজিটিভলি চার্জ ছিল, অ্যানোডের দিকে গেছিল এবং স্যার ওই উম, হ্যাঁ, রাদারফোর্ডের যে গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, তাতে যেটা করা হয়েছিল স্যার আমি যে, বলবো। হ্যাঁ বলো বলো বলো। স্যার রাদারফোর্ড একটা গোল্ড ফায়ারের মধ্যে একটা অ্যালফা রে ফেলেছিল, তারপরে দেখা গেছে যে ওই রেটা দেখে অনেক মানে একদম গোল্ড ফায়ার থেকে পাস করে যাচ্ছে, আর অনেক রে একটা জায়গা থেকে এরকম মানে ডিফ্লেক্ট বাউন্স ব্যাক করছে আর ডিফ্লেক্ট হয়ে যাচ্ছে। তারপরে ওটা পরীক্ষা করে দেখা গেল এখানে কিছু একটা আছে যাদের জন্য ডিফ্লেক্ট করছে। তারপরে হুম, দেখা গেল ওটা একটা নিউক্লিয়াসের মতন মানে ইনভেন্ট হয়েছে। হ্যাঁ অ্যাকচুয়ালি প্রথমত হচ্ছে যে এই এক্সপেরিমেন্টটা করতে গিয়ে আমরা গোল্ডকে কেন চুজ করলাম, অন্য কাউকে চুজ করলাম না, তার কারণ গোল্ড হচ্ছে ওটাকে, এই প্রপার্টিটাকে কি বলে, মেলিয়েবল বলে। হ্যাঁ, মেলিয়েবল মানে কি, ওটাকে পিটিয়ে 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 অত্যন্ত পাতলা একদম ফয়েল করে ফেলা যায়। হ্যাঁ, অ্যালুমিনিয়ামের থেকেও গোল্ড অনেক বেশি, অ্যালুমিনিয়ামে ক্র্যাক হয়ে যায় একটা লিমিটের পর, অ্যালুমিনিয়ামটা ক্র্যাক করে যায় বেশি পেটালে। হ্যাঁ, কিন্তু গোল্ডকে যদি অনেক পেটানো যায়, এমন ভাবে ওটা পাতলা হয়ে যায় যে অলমোস্ট যেন এক একটা করে সিঙ্গেল অ্যাটমের লেয়ার চলে আসে, অলমোস্ট, অলমোস্ট একটা করে সিঙ্গেল অ্যাটমের লেয়ার চলে আসে। গোল্ড ফয়েল কেন চুজ করা হয়? যে গোল্ড এতই মেলিয়েবল যে এটাকে পিটিয়ে 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 একদম সিঙ্গেল অ্যাটমিক লেয়ারের পাতলা ফয়েল তৈরি করে ফেলা যায়, অলমোস্ট সিঙ্গেল লেয়ারের পাতলা ফয়েল তৈরি করা যায়। এবারে আলফা পার্টিকেল যেটাকে বলা হচ্ছে, সেই আলফা পার্টিকেলটা হচ্ছে পজিটিভলি চার্জড পার্টিকেল। ঠিক আছে, তোমরা যারা একটু একটু কেমিস্ট্রি আগে পড়েছো, এইটা হচ্ছে 2 He4 অ্যান্ড ইট ইজ ডাবলি আয়নাইজ, এইরকম। তোমরা কি এটা জানো, 2He4 এটা কি লিখতে জানো? হ্যাঁ, হ্যাঁ হিলিয়ামের স্যার। মধ্যে দুটো প্রোটন দুটো নিউট্রন থাকে, সেটা কি জানো? হ্যাঁ স্যার। আচ্ছা, যারা জানো না তাদেরও অসুবিধা নেই। আমরা খালি আপাতত বলছি আলফা পার্টিকেলের যে পজিটিভ চার্জ আসে তা আমরা জানি। আর আলফা পার্টিকেলটা আসলে একটা হিলিয়াম অ্যাটম, যেটা ডাবলি আয়নাইজড, মানে ওর যে দুটো ইলেকট্রন আছে হিলিয়ামে, সেই দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে। হ্যাঁ, তো এই পজিটিভলি চার্জ আলফা পার্টিকেলকে দিয়ে যদি ওকে ধাক্কা দেওয়া হয়, এবার নিউক্লিয়াসটা কেমন তা আমরা জানি না, কিন্তু দেখা গেল যে এর নিউক্লিয়াসের পাশ দিয়ে যাওয়ার সময় যে ঘটনাটা ঘটছে, ধরো আমি একটা নিউক্লিয়াস দেখাচ্ছি, অনেকগুলো দেখালে কনফিউজ হয়ে যাব। ধরো নিউক্লিয়াসের পাশ দিয়ে যাওয়ার সময় যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ, দেখা যাচ্ছে যে এটা তো সোজা আসছিল, দেখা যাচ্ছে এইদিকে সরে যাচ্ছে। আমার কথা বুঝতে পারছো? যে ওকে আমি এইদিকে পাঠানোর চেষ্টা করছি, কেমন, আমি ওকে এইদিকে পাঠানোর চেষ্টা করছি, ও এইদিকে ডিফ্লেক্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি কি বুঝবো বলো, এটার চার্জের ব্যাপারে কি বুঝতে পারবো? আমি একটা প্লাসকে পাঠাচ্ছি, সেই প্লাসটা দূরে সরে যাচ্ছে ডিফ্লেক্টেড হয়ে, তাহলে আমি এর নেচার সম্পর্কে বুঝতে পারবো কি, এটা নিশ্চয়ই প্লাস, সেই জন্য ডিফ্লেক্ট করে দূরে সরিয়ে দিচ্ছে। মাইনাস হলে কাছে টেনে নিত, মাইনাস হলে ডিফ্লেক্ট না করে অ্যাট্রাক্ট করে কাছে টেনে নিত, সেটা করছে না, উল্টে ঠেলে সরিয়ে দিচ্ছে। তার মানে এটা নিশ্চয়ই পজিটিভলি চার্জ। তাহলে এবার নিউক্লিয়াসের ভেতরে যে পজিটিভলি চার্জ পার্টিকেল গুলো আছে,
তাদেরকে নাম দেওয়া হয়েছে প্রোটনস। এবার নিউক্লিয়াসের ভেতরে যাদের নিউক্লিয়াসের ভেতরে মোর দেন ওয়ান প্রোটনস আছে, যে সমস্ত অ্যাটমের ভেতরে নিউক্লিয়াসের মধ্যে মোর দেন ওয়ান প্রোটনস আছে, তাহলে দুজনেই তো পজিটিভলি চার্জড, তাহলে ওরা একসঙ্গে আছে কি করে? বুঝতে পারছো কি বলছি? দুজনেই দুটো প্রোটন যদি থাকে, ধরো দুটোর থেকে বেশি প্রোটনও থাকতে পারে, হ্যাঁ, একমাত্র হাইড্রোজেনে তোমার, যেটা তোমার নর্মাল হাইড্রোজেন, সেখানে একমাত্র কোনো নিউট্রন নেই, বাকি সবার মধ্যে নিউট্রন আছে। তো যাই হোক, হাইড্রোজেনের পরে কি আছে? হাইড্রোজেনের পরে হাইড্রোজেনে একটা মাত্র প্রোটন আছে, কিন্তু হাইড্রোজেনের পর থেকে যারা আছে তাদের সবার জন্য মোর দ্যান ওয়ান প্রোটন আছে। তাহলে দুটো প্রোটন বা তার চেয়ে বেশি প্রোটন একসঙ্গে নিউক্লিয়াসের মধ্যে আছে কেমন করে? আমার কথাটা বুঝতে পারছো? নিউক্লিয়াসের ভেতরে দুটো বা তার চেয়ে বেশি প্রোটন কেমন করে আসে, সেটা একটা প্রশ্ন। তার মানে নিশ্চয়ই প্রোটন প্রোটনে রিপালশন তো হচ্ছে, প্রোটন প্রোটনে রিপালশন নিশ্চয়ই হচ্ছে। তাহলে ওদেরকে ধরে রেখেছে কে? এই রিপালশনের জন্য তো এই স্ট্রাকচারটা ভেঙে যাওয়া উচিত ছিল। বুঝতে পেরেছো? ধরো তোমরা দুজন ভাই বোন আছো বা ভাই ভাই আছো, ভাই ভাইয়েরও ঝগড়া হয়, সেই ঝগড়াটা থামায় কে? মা বা বাবা কেউ একজন থামায়, যে না মারামারি করিস না। বুঝতে পারছো? তাহলে ঝগড়া হচ্ছে, প্রোটনে প্রোটনে ধাক্কাধাক্কি হচ্ছে, তাহলে দুজনে ধাক্কাধাক্কি করে বেরিয়ে যাওয়ার কথা, ভেঙে যাওয়ার কথা, আটকাচ্ছে কে? তার মানে কেউ নিশ্চয়ই আছে যে ওদের আটকান, মানে যে ওদের রিপালশনটাকে নালিফাই করে দিচ্ছে, নিশ্চয়ই কেউ আছে। বুঝতে পারছো? না থাকলে তো ওরা একসঙ্গে থাকতে পারে না। লজিক ফলো করতে পারছো? যে দুটো প্রোটন তো ধাক্কাধাক্কি করে দূরে চলে যাওয়ার কথা, ব্রেক করে যাওয়ার কথা, ব্রেক করছে না, তার মানে নিশ্চয়ই কেউ ওদেরকে বাইন্ডিং করে রেখেছে, রাইট? তাহলে ওই যে বাইন্ডিং ফোর্স, সেটা নিশ্চয়ই অ্যাট্রাকটিভ। বাইন্ডিং ফোর্সটা কেমন? নিশ্চয়ই অ্যাট্রাকটিভ। সেটা যদি রিপালসিভ হতো তাহলে কি হতো? তাহলে দুজনেই ভেঙে দিচ্ছে, তাহলে বাইন্ডিং ফোর্সটা নিশ্চয়ই অ্যাট্রাকটিভ। সেই বাইন্ডিং ফোর্সটাকে আমরা কি বলছি? নিউক্লিয়ার ফোর্স। কি বলছি? এই ফোর্সটাকে আমরা বলছি নিউক্লিয়ার ফোর্স। বোঝা যাচ্ছে কি বলছি? এই নিউক্লিয়ার ফোর্সটা কিন্তু শুধুমাত্র নিউক্লিয়াসের মধ্যেই আছে, অন্য জায়গায় দেখতে পাবে না। তো যাই হোক, আমরা ফোর্স নিয়ে কথা বলছিলাম। এবারে ফোর্সের নেচার নিয়ে তোমাদের অত কিছু এই মুহূর্তে নেই সিলেবাসে, আমরা তাও কিছুটা বললাম, পরে আরো বলা যাবে। বাট ব্যাপার হচ্ছে যে আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট ক্লাস 8-এ, সেটা হচ্ছে ফোর্সের কি এফেক্ট। কেউ বলবে ফোর্সের কি এফেক্ট দেখা যায়? না, ফোর্সটা যে পুশ অর পুল সেটা তো আমরা বললাম, কিন্তু ফোর্সের এফেক্ট কি হবে? এই শ্রেয়স বলবি? স্যার, ফোর যে অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে তার ডিরেকশন চেঞ্জ হয়ে যেতে পারে, তার অ্যাক্সেলারেশন বেড়ে যেতে পারে, তাছাড়াও তার মোশনের টাইপ চেঞ্জ হয়ে যেতে পারে, এবং তার বডির উপরও কোনো প্রভাব পড়তে পারে, যেমন ডেন্ট হয়ে যেতে পারে তাহলে বা ফোর্সের দু দাগ। রকম এফেক্ট হতে পারে। একটা হচ্ছে ফোর্স মোশনটাকে এফেক্ট করতে পারে, তাই তো? ফোর্স মোশনটাকে এফেক্ট করতে পারে। আর কি? আর একটা হচ্ছে তোমার চেঞ্জ ইন শেপ। বুঝতে পেরেছো? ধরো দুজন বন্ধুর মধ্যে মারামারি হলো, একজন আর একজনের নাক ফাটিয়ে দিয়েছে। এরকম মারামারি নিশ্চয়ই তোমরা করো না, বাট স্টিল, হ্যাঁ তুমি এটা মারামারি করেছো? ব্যাপার এমনি পিটিয়েছো কাউকে? আচ্ছা। তো শোনো, তাহলে ফোর্স অ্যাপ্লাই করে কি হবে? ফোর্স অ্যাপ্লাই করে একটা যেটা হবে, একটা হতে পারে যে শেপ চেঞ্জ হয়ে যেতে পারে, কোনো অবজেক্টের শেপ চেঞ্জ হয়ে যেতে পারে ফোর্স অ্যাপ্লাই করে। পারে তো হতে? হ্যাঁ, ধরো ছোটবেলায় তোমাকে কেউ বললো ওরে বাবা রে বলে গালটা একটু টিপে দিল, তাহলে এই যে যখন গালটা টিপে দিচ্ছে, তখন তোমার গালের শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে নিশ্চয়ই। তাহলে ফোর্স অ্যাপ্লাই করলে অবজেক্টে চেঞ্জ ইন শেপ হতে পারে। আর কি হতে পারে?
আর ওর মোশনটাকেও, অবজেক্টের মোশনকেও ফোর্স এফেক্ট করতে পারে। তো এইখান থেকে আমাদের একটা আইডিয়া আসে, সেটাকে বলে ব্যালেন্সড ফোর্স আর আনব্যালেন্সড ফোর্স। ব্যালেন্সড ফোর্স, এই যে ফোর্সের কি এফেক্ট হবে সেটা অবজার্ভ করতে গিয়ে আমাদের দু ধরনের ফোর্সের আমরা কনসেপ্ট বলছি। একটা হচ্ছে তোমার ব্যালেন্সড ফোর্স, আর একটা কি আনব্যালেন্সড ফোর্স। তোমরা কি কখন খেয়াল করেছো যে ধরো কোনো একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটাকে দুদিক থেকে ইকুয়াল ফোর্স দিয়ে আমরা ধাক্কা দিচ্ছি, তাহলে কি এটা মুভ করতে শুরু করবে অবজেক্টটা? দুদিক থেকে না ইকুয়াল ফোর্স দিয়ে ধাক্কা দিলে কি মুভ করবে? না স্যার। মুভ করবে না। কিন্তু ওর ওপর কি কোনো এফেক্ট হবে? কি এফেক্ট হবে? রাইট। তাহলে এইটা হচ্ছে ব্যালেন্স, তাই তো? ব্যালেন্স হলে কি হবে? চেঞ্জ ইন শেপ। ব্যালেন্স হলে কি হবে? চেঞ্জ ইন শেপ। স্যার ঠিক আছে, হ্যাঁ বলো। স্যার যদি দুজন যদি একটা অবজেক্টকে যদি সেম ফোর্সে মানে সেম এনার্জি নিউটনে যদি টানে, সেটা তো ব্যালেন্স ফোর্স হয়। হ্যাঁ, নিশ্চয়ই। মানে এই দিক থেকে হলেও সেটা ব্যালেন্স ফোর্স হতে পারে। ও কি বলছে বুঝতে পারছিস বাবা? ও বলছে যে আমি তো এখানে দুদিক থেকে এটা এটা পুশ হিসাবে দেখিয়েছি, আমি এটাকে পুল হিসাবে দেখালেও সেটাও ব্যালেন্স হবে। যদি 10 নিউটন করে মানে একদম ইকুয়াল যদি ফোর্স হয়, তাহলে তো ওটা ব্যালেন্স ফোর্স। হ্যাঁ হ্যাঁ, হবে হবে। ফোর্সের ইউনিটটা হচ্ছে কি, এসআই ইউনিট হচ্ছে নিউটন। ঠিক আছে, ফোর্সের এসআই ইউনিটটা কি? নিউটন। আচ্ছা, তাহলে এইগুলোকে আমরা কি বলবো? ব্যালেন্স ফোর্স। ব্যালেন্স ফোর্স হলে কি হবে? চেঞ্জ ইন শেপ হবে। যেমন ধরো তোমার কাছে যেটা স্প্রিং থাকে, সেই স্প্রিংটাকে দুদিক থেকে তুমি যদি এফ ফোর্স দিয়ে টানো, তাহলে কি হবে? তাহলে এটা তোমার ইলংগেটেড হয়ে যাবে এই অবস্থায়। হ্যাঁ হ্যাঁ, সলিনয়েড বলতে পারো, কিন্তু এটাকে আমরা স্প্রিং বলছি। হ্যাঁ, স্প্রিং কি দেখেছো? পেনের মধ্যে স্প্রিং থাকে সেরকম। হ্যাঁ, সলিনয়েডকে ওরকমই দেখতে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলেছো। ক্লিক করার যে ওই পেন গুলো, সেইগুলোতে ভেতরে স্প্রিং থাকে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের ছোটবেলায় যে তোমার পেন গুলো পাওয়া যেত, মানে সমস্ত পেনের ভেতরেই ওরা স্প্রিং দিত। না, ক্লিক ছাড়াও এমনি পেনও ওরা স্প্রিং দিত ভেতরে। আর ওই রিফিল গুলো তখন আমাদের এত পেন কেনার টেন্ডেন্সি ছিল না। এখন যেমন ধরো লোকে প্রচুর পেন কেনে, এবং বেশিরভাগ ওই ইউজ অ্যান্ড থ্রো টাইপের পেন কেনে। আমাদের ছোটবেলায় একটা পেন অনেকদিন চলতো, আমরা রিফিল চেঞ্জ করতাম। তখন রিফিল কেনার ট্রেন্ডটা বেশি ছিল, পেনের এত বেশি বিক্রি ছিল না। আর এই যেরকম ভাবে এটা করলে কি হবে? এটা কম্প্রেসড হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, তার মানে এই পার্টটা কি ইন্ডিকেট করছে? এইটা না, এটা ইন্ডিকেট করছে ব্যালেন্স। এগুলো সব ব্যালেন্স। ঠিক আছে। হ্যাঁ, তাহলে স্প্রিংটা কেন দিলাম? কারণ স্প্রিং দিলে আরো বেশি সুন্দরভাবে ব্যাপারটা বোঝা যায়, যে চেঞ্জ ইন শেপটা যে হচ্ছে, স্প্রিং এর ওপর ফোর্স অ্যাপ্লাই করলে খুব স্পষ্টভাবে বোঝা যায়। আর যদি আমরা এমন করি, যদি আমরা এমন করি যে ধরো এরকম একটা অবজেক্ট আছে, আমি আর দুদিক থেকে ফোর্স অ্যাপ্লাই না করে একদিক থেকে ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে এটা কি হবে? আনব্যালেন্স। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, আচ্ছা। তাহলে এই আনব্যালেন্স ফোর্স কত কি হবে সেটাকে যদি আমাকে ডিটারমিন করতে হয়,
আমরা তার একটা আচ্ছা, ফোর্সের এসআই ইউনিট কি? ফোর্সের স্যার এসআই যে ইউনিট কি? নিউটন। এসআই ইউনিট হচ্ছে নিউটন। আচ্ছা দেখো স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার বলছে যে স্প্রিং কে যখন আমরা মানে ভিতরের দিকে পুশ করব তাহলে তখন কম্প্রেস হচ্ছে, কিন্তু যখন আমরা মানে বাইরের দিকে পুল করব তখন কি হচ্ছে স্যার? তখন ইলংগেটেড হবে। পুল করলে এটা ইলংগেটেড হয়ে যাবে না? পুশ করলে পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে তো? আর এটা এদিক থেকে করলে এটা কম্প্রেস হয়ে যাবে। আচ্ছা এবার ভালো করে শোনো কি বলছি। এই একটা ব্লক আছে, আমি এখানে ধরো দুজন বন্ধু পাশাপাশি দাঁড়িয়ে এই ব্লকটাকে ফোর্স অ্যাপ্লাই করলো। একজন অ্যাপ্লাই করলো 10 নিউটন, আর একজন অ্যাপ্লাই করলো 20 নিউটন। তাহলে এইদিকে কত নেট ফোর্স কত হলো? 30 স্যার নেট যদি হয়ে যাবে। অপোজিট ডাইরেকশনে একজন থাকে যে 30 নিউটনের বেশি ফোর্স দিচ্ছে তাহলে? হ্যাঁ, এটা কি বুঝতে পেরেছো? দুজনে একই দিকে ফোর্স দিলে নেটটা কি হয়ে যাবে? 30 নিউটন হয়ে যাবে। ঠিক তো? আচ্ছা, তাহলে থার্টি আচ্ছা নিউটন ফোর্সটা কোন দিকে? 30 নিউটন ফোর্সটা কোন দিকে? রাইট সাইডে। এবারে যদি আমাকে বলে যে এবার যদি আমাকে বলে 10 নিউটন, 20 নিউটন, আর এইদিকে হচ্ছে 40 নিউটন, তাহলে নেট ফোর্স কি লিখবো? 10 নিউটন বাদিকে। তাহলে 10 নিউটন শুধু লিখে দিলে কি উত্তরটা হওয়া উচিত? নেট ফোর্স শুধু 10 নিউটন লেখাটা কি উচিত? উচিত নয়। তাহলে আমাকে লেফট লেখা লেখা উচিত। আর এইটার ক্ষেত্রে কি লেখা উচিত? রাইট লেখা উচিত। স্যার বুঝতে পারছি কি ফ্রেট বলতে চাইছি? আচ্ছা, যদি আমরা এরম ভাবে ভাবি যে এই দিকটা হচ্ছে অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস, আর এইটাকে যদি আমরা বলি যে এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস, সেটাও আমরা বলতে পারি। ধরো আমি যদি বলি যে 10 নিউটন লেফট না বলে যদি বলি যে অ্যালং নেগেটিভ এক্স অ্যাক্সিস, সেটাও চলবে। আর 30 নিউটন রাইট না বলে যদি আমি বলি যে অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস, সেটাও চলবে। বুঝতে পারছো কি বলতে চাইছি? দুটোই চলবে। হ্যাঁ স্যার। ফ্রেট মানে হ্যাঁ। কি? হ্যাঁ, কি মানে? ফ্রেট, ফ্রেট FRET। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না না না, ওটা ওটা ওরম ভাবে লিখিনি রে বাবা, দাঁড়া বাবা, 1 মিনিট দাঁড়া। এটাকে আমি বলেছি এফ নেট। ঠিক আছে? বুঝে যাচ্ছে? ও আচ্ছা আচ্ছা। এটা বাবা নেট ফোর্স, হ্যাঁ, এটা নেট ফোর্স। ঠিক আছে? হ্যাঁ স্যার। আসলে টিচারদের হাতের লেখা স্টুডেন্টদের থেকে একটু খারাপ হয় তো। হ্যাঁ, স্যার নেট কি হয় আর কি নিট করবি। হয়? হ্যাঁ হ্যাঁ বল। স্যার ওটাকে নেট বলা হয় কি নিট বলা হয়? এটাকে আমরা ওই নেট ফোর্স বলি আর কি। হ্যাঁ, ওটা লেখ, কোনো অসুবিধা নেই। সব থেকে ভালো এফ এন লেখ না, তাতেও হবে। ঠিক আছে? এই বোঝা গেল নেট ফোর্স কি করে বের করে? হ্যাঁ, নেট মানে হচ্ছে এফেক্টিভ টোটাল ফোর্স, এফেক্টিভ ফোর্স। নেট ফোর্স মানে কি? এফেক্টিভ ফোর্স। বোঝা যাচ্ছে কি বলছি? আচ্ছা, এবারে
আচ্ছা, এটাকে নেট ফোর্সও বলে, এটাকে আরেকটা নাম আছে, আনব্যালেন্সড ফোর্স, নেট আনব্যালেন্সড ফোর্স। স্যার বলছে তাহলে এই তিনটে যেই পজিশন চেঞ্জ, মানে হ্যাঁ এই অঙ্কগুলো দেখালেন স্যার, তো এই তিনটেই তো আনব্যালেন্সড ফোর্সের এক্সাম্পল নাকি? হ্যাঁ, এবার এইটার এফেক্টে কি হবে সেটা আমরা ভাববো, যে আনব্যালেন্স ফোর্স যদি কোনো অবজেক্টের উপর অ্যাক্ট করে তার তো একটা এফেক্ট থাকবে। এবার আমরা সেই এফেক্টটাকে নিয়ে ডিসকাশন করবো, যে এফেক্ট অফ নেট আনব্যালেন্স ফোর্স। বুঝতে পারলেন? আর সেটা মনে রাখবে, হ্যাঁ, যে নেট আনব্যালেন্স ফোর্স ইকুয়াল টু আমরা লিখবো মাস ইন্টু অ্যাক্সিলারেশন। কি লিখবো? নেট আনব্যালেন্স ফোর্স ইকুয়াল টু আমরা কি লিখবো? মাস ইন্টু অ্যাক্সিলারেশন। মাস তো জানো তোমরা কি? হ্যাঁ, কি মাস জানো কি? মাস কাকে বলে? ওয়েট বাই গ্র্যাভিটেশনাল ফোর্স। খারাপ বলনি। ধরো আমরা যদি এরকম বলি যে একটা অবজেক্টের তোমার ওয়েট হচ্ছে এমজি, আমরা বলি তো একটা অবজেক্টের ওয়েট এমজি, তাহলে সেখান থেকে এম ইকুয়াল টু আমরা ডাব্লিউ বাই জি করে ওর মাস নিয়ে আমরা আইডিয়া করতে পারি, ঠিক না? কি মাসকে এইভাবে তো মেজার করা হয় নাকি? ব্যালেন্স ইউজ করে, হ্যাঁ, ডাব্লিউ বাই জি করেই অ্যাকচুয়ালি মাসকে মেজার করা হয়। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে এই যে আমি লিখলাম এফ নেট ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, আমাকে তাহলে বুঝতে হবে যে অ্যাক্সেলারেশন কাকে বলে। বুঝতে পারছো কি বলছি? অ্যাক্সেলারেশন কাকে বলে সেটা আগে আমাদের বলতে হবে। আমরা মোশনটা যখন স্টাডি করা শুরু করেছিলাম, মোশন স্টাডি করতে গিয়ে আমরা কি কি বলেছিলাম? আমরা ডিসপ্লেসমেন্ট কাকে বলে বলেছিলাম, হ্যাঁ, ডিস্টেন্স কাকে বলে, ডিস্টেন্স কভার, ডিসপ্লেসমেন্ট, এগুলো বলেছিলাম। স্পিড, ভেলোসিটি, মোশন করতে গিয়ে আমরা কি কি ফ্যাক্টর পড়েছিলাম একটু বলো তো? আমরা পড়েছিলাম ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, আর কি পড়েছিলাম? স্পিড, অ্যাভারেজ স্পিড, ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, হ্যাঁ, তাই তো? হ্যাঁ স্যার। এই যে অ্যাভারেজ, অ্যাভারেজ স্পিড, ভেলোসিটি, আর কি পড়েছিলাম? ইনস্ট্যান্টেনিয়াস স্পিড অ্যান্ড ভেলোসিটি। এই সমস্তগুলো আমরা মোশনকে স্টাডি করতে গিয়ে পড়েছিলাম। কিন্তু মোশনকে স্টাডি করতে গিয়ে আমরা আর একটা জিনিস পড়িনি, সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশনের ব্যাপারে কথা বলেছিলাম কি? অ্যাক্সেলারেশনের ব্যাপারে আমরা কথা বলিনি। দেখো, কি সিচুয়েশন হতে পারে? কোন একটা অবজেক্ট কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতে পারে, তাই তো? লেখো, ইফ আ পার্টিকেল মুভস উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, if a particle moves with constant velocity, if a particle moves with constant velocity, its motion is called uniform motion. If a particle moves with constant velocity, ঠিক আছে, its motion is called uniform velocity. ইউনিফর্ম মোশন লিখো না, মোশন কথাটা একটু বেগ কথা আর কি, হ্যাঁ। If a particle moves with constant velocity, its motion is called uniform velocity. হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই স্পিডোমিটারে যেটা, যে ক্যামেরাতে ওই দেখবে যে গাড়িতে যখন চালান কাটে, হ্যাঁ, যে ওভার স্পিডিং এর জন্য
সেই সময় যে ক্যামেরা দিয়ে গাড়ির স্পিড মেজার করা হয়, হ্যাঁ, তো ওইটার কি ওইটা, হ্যাঁ পুলিশ, হ্যাঁ ওই পুলিশ কেস যে করে আর কি, সেইটা কিন্তু তোমার ওটা ইনস্ট্যান্টিনিয়াস স্পিড মেজার করে। হুম? আচ্ছা যাই হোক, কি বললাম, যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে সেটাকে আমরা কি বলছি, ইউনিফর্ম ভেলোসিটি। আচ্ছা, হাউএভার, এবার লেখো হাউএভার if accelerator of a car is pressed, however, if accelerator of a car is pressed, its velocity starts increasing. স্যার এই পয়েন্টটা আরেকবার। তোমরা কি এটা খেয়াল করেছো কখনো, গাড়ি যাওয়ার সময়, গাড়ি চলবার সময় যদি স্পিড বাড়াতে হয় তাহলে কি করতে হয়? গাড়িতে একটা অ্যাক্সেলারেটর বলে একটা একটা জিনিস থাকে, অ্যাক্সেলারেটর দেখেছো কি, পায়ের কাছে হ্যাঁ অ্যাক্সেলারেটর থাকে, স্যার ওই পয়েন্টটা আরেকবার বলবেন স্যার। হ্যাঁ ব্রেক থাকে, অ্যাক্সেলারেটর থাকে, না তিনটে ব্রেক থাকে না? ঠিক বলেছে, একটা ব্রেক থাকে, একটা অ্যাক্সেলারেটর থাকে, একটা ক্লাচ থাকে। অ্যাক্সেলারেটর দেওয়ালে স্পিড বাড়বে, ব্রেক দিলে স্পিড কমে যাবে, স্পিড কমবে। হ্যাঁ, আর ক্লাচটা কি করে, ক্লাচটা কি করে, গাড়িতে তোমার গিয়ার থাকে, বুঝলে তো? হ্যাঁ, গিয়ারটাকে শিফট করবার সময় ক্লাচটাকে ইউজ করতে হয়, ক্লাচটাকে ইউজ করতে হয় গিয়ারটাকে শিফট করবার সময়। মানে ক্লাচটা অ্যাকচুয়ালি কি করে তোমার, ওই গাড়িটা কত তোমার ইঞ্জিনে কতটা তেল যাবে না যাবে সেটাকেও কন্ট্রোল করে। যাই হোক, সেটা পরে আমরা ভাববো, কিন্তু ব্যাপার হচ্ছে অ্যাক্সেলারেটর প্রেস করলে কি হবে, ইফ অ্যাক্সেলারেটর অফ আ কার ইজ প্রেসড, তাহলে কি হবে, ওর ভেলোসিটি বেড়ে যাবে। মানে ধরো ও ইউ ভেলোসিটি নিয়ে যাচ্ছিল, এবার কি করলে তুমি, তুমি কি করলে, অ্যাক্সেলারেটরটাকে প্রেস করলে, অ্যাক্সেলারেটরটাকে তুমি এখানে প্রেস করতে শুরু করলে, বুঝতে পারছো, আর এখান থেকে এতটা পর্যন্ত প্রেস করলে, বুঝতে পারছো, কোথা থেকে কতটা প্রেস করলে, বুঝতে পারলে? হ্যাঁ, ধরো এইটা হচ্ছে পয়েন্ট ওয়ান থেকে শুরু করেছো, আর পয়েন্ট 2 পর্যন্ত অ্যাক্সেলারেটরটাকে প্রেস করে রেখে দিয়েছো। তাতে কি হবে, তাতে করে তুমি দেখলে যে ওর ভেলোসিটিটা বেড়ে গিয়ে ইউ থেকে বেড়ে গিয়ে হয়ে গেল ভি। তোমার কথাটা বুঝতে পারছো, যে অ্যাক্সেলারেটরটা তো কিছুক্ষণ ধরে ধরে রাখতে হয়, প্রেস করে রাখতে হয়, তো জাস্ট একবার প্রেস করে ছেড়ে দিলে তো হয় না, প্রেস করে ধরে রাখলে ওর ভেলোসিটি ক্রমশ বাড়তে থাকে। সৌপ্তিক বলো, কি বলছো? স্যার মানে এখানে কি তাহলে এই যে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি সেটাই অ্যাক্সেলারেশন? বলছি, তাহলে আমরা কি করছি, পয়েন্ট 1 থেকে অ্যাক্সেলারেটরটাকে প্রেস করলাম, আর পয়েন্ট 2 অব্দি অ্যাক্সেলারেটরটা প্রেস করা অবস্থাতেই আছে, ঠিক আছে? তাহলে পয়েন্ট 1 এবং পয়েন্ট 2 এর মধ্যে যে সেপারেশন, এই সেপারেশনটা হচ্ছে এস, এই সেপারেশনটা কত, এস। এবারে এইখান থেকে এইটুকু যেতে কত সময় লেগেছে, 1 থেকে 2 তে যেতে কত সময় লেগেছে, t সেকেন্ড লেগেছে, ঠিক আছে? সো হাউ অ্যাক্সেলারেশন ইজ ডিফাইন্ড, যে ভেলোসিটি কতটা চেঞ্জ হলো ডিভাইডেড বাই কতটা সময় লাগবে, বুঝতে পারছো? ভেলোসিটি কতটা চেঞ্জ হলো ডিভাইডেড বাই কতটা সময় লাগবে। আমার কথাটা বুঝছো নাকি বুঝছো না? মনে করো তুমি, তোমাকে 50খানা রসগোল্লা দেওয়া হয়েছে, পজিশন কোথায়, ভেলোসিটি তো, হ্যাঁ, স্টার্টিং এ ভেলোসিটি ছিল ইউ, t সেকেন্ড পর ভেলোসিটি বেড়ে গিয়ে হলো ভি। তাহলে অ্যাক্সেলারেশন মানে কত, ভেলোসিটি কতটা বাড়লো ডিভাইডেড বাই কতটা সময় লাগবে। স্যার তাহলে কি ভি মাইনাস ইউ বাই টি? হ্যাঁ, এটাকে তাহলে আমরা বলবো রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি।
So how acceleration is defined? Rate of change of velocity. তা তোমায় যদি কেউ বলে অ্যাক্সেলারেশন কাকে বলে, কি বলবে? একদম রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। ঠিক তো? তাহলে একটা ক্যালকুলেশন করো, লেখো ইনিশিয়াল ভেলোসিটি অফ আ পার্টিকল ইজ 10 meter per second. Initial velocity of a particle is 10 meter per second. ঠিক আছে? In 10-second time interval, velocity is increased to 50 meter per second. In 10-second time interval, velocity is increased to 50 meter per second. কেমন? Find its acceleration. Find its acceleration. ক্যালকুলেশন করে নাও সবাই। তাহলে কি পেলে? 4 meter per second square. হ্যাঁ স্যার। স্যার 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভালো করে দেখো, 50 minus 10, এইটার ইউনিট কি বলতো? 50 মাইনাস, আর নিচের যে টাইম আছে সেটার ইউনিট কি? সেকেন্ড। তাহলে 4 মিটার পার, তাহলে অ্যাক্সেলারেশনের ইউনিট কি? মিটার পার সেকেন্ড। ঠিক বলেছো। দেখো কি করে হলো, এই যে নিচে একটা সেকেন্ড আছে, নিচে আর একটা সেকেন্ড আছে, ডিভিশন হচ্ছে তো। তুমি যদি বলো যে 1/x ডিভাইডেড বাই x, তাহলে কত হবে? সেরকম ভাবে 1/সেকেন্ড ডিভাইডেড বাই সেকেন্ড কি হবে? 1/সেকেন্ড স্কোয়ার। সেইভাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেন লেখো, ইনিশিয়াল ভেলোসিটি অফ আ পার্টিকল ইজ, initial velocity of a particle is 50 meter per second. Initial velocity of a particle is 50 meter per second. ঠিক আছে? আচ্ছা, in 10 second velocity becomes 10 meter per second. Find acceleration. Initial velocity of a particle is 50 meter per second, and in 10 second velocity becomes 10 meter per second. Find acceleration. Minus 4 meter per second square. 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার রিটার্ডেশন। ইয়েস স্যার, 4 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি লিখবো? ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই 10। ঠিক আছে? রিটার্ডেশন বলার দরকার নেই বাবা। হ্যাঁ, অ্যাক্সেলারেশন প্লাস বা মাইনাস এটা লিখবে, মাইনাস পেলে রিটার্ডেশন বলার কোনো কারণ নেই। বুঝতে পেরেছো? তুমি যদি কোনো বইতে দেখে থাকো মাইনাস হলে রিটার্ডেশন লিখছে, তুমি লিখো না। ঠিক আছে? তুমি লিখো না, কারণ নেগেটিভ অ্যাক্সেলারেশন মানে রিটার্ডেশন এমনটা নয়। হ্যাঁ, এখনো কিছু কিছু বইতে ভুল লেখে, কিন্তু নেগেটিভ অ্যাক্সেলারেশন হলেই যে সেটা ডিসেলারেশন আর রিটার্ডেশন হবে এমনটা নয়। ঠিক আছে? আনফরচুনেটলি কিছু কিছু বইতে লেখা আছে, কিছু কিছু টিচারও এরকম কথা বলে, বাট তুমি কেয়ারফুল থাকবে।
কারণ নাহলে আরেকটু হায়ার ক্লাসে উঠে আবার কনফিউজ হয়ে যাবে যে আমাকে এইটে এটা বলা হয়েছিল, হ্যাঁ 11-এ অন্য কিছু বলা হচ্ছে। বুঝতে পেরেছো? একবার একটা কিছু ভুল যদি শিখে যাও তাহলে সেটাকে কারেকশন করতে অসুবিধা হয়। ছোটবেলায় ভুল শিখলে না, সেটা তোমার বড় হয়ে কারেকশন হয় না। বুঝতে পারছো কি বলছি? সেই জন্য যারা হচ্ছে এক্সট্রিমিস্ট, বদমাইশ যারা, তারা কি করে বলতো, ছোট থেকে মগজ ধোলাই করে। মানে একটা ভুল জিনিস একটা মানুষকে যদি শেখাতে হয় তাহলে বড় বয়সে শেখানো যায় না, ছোটবেলায় শেখাতে হয়। এই জন্য ছোটবেলায় ভুল শেখার ব্যাপারে খুব কেয়ারফুল থাকতে হয়। না শিখলে কোনো অসুবিধা নেই, ভুল শিখলে কিন্তু সেটাকে কারেক্ট করা খুব মুশকিল হয়ে যায়। যার জন্য দেখবে যেগুলো মানে একেবারে সভ্য দেশ, হ্যাঁ যেমন ধরো আহ, ডেনমার্ক, ঠিক বলেছিস, ফিনল্যান্ড, এখানে পড়াশোনার চলটা তো খুব সুন্দর। ওরা কি করে ছোটবেলায় একটা বাচ্চাদের অত বেশি ফর্মাল এডুকেশনের উপর জোর দেয় না, ওরা অ্যাক্টিভিটির বেসড লার্নিং করায়। মানে তুমি করতে থাকো, নিজে থেকে শিখে যাবে। বই পড়ার অত তোমার দরকার নেই, তুমি অ্যাক্টিভিটি করতে পারবে, তুমি তাহলে অনেক কিছু লার্ন করবে। ওরা, হ্যাঁ, কিন্তু ওরা তোমার হার্ড কোর সাবজেক্ট পড়ায় কিন্তু আর একটু পরের দিকে। মানে বেশ, মানে ধরো মোটামুটি 12-14 বছর বয়স হবার পর থেকে আস্তে আস্তে ওদের মেন সাবজেক্টের মধ্যে ঢোকায়। আমাদের যেমন এখানে ছোটবেলা থেকে অনেক কিছু জোর করে মুখস্থ করানো হয়, ওদের কিন্তু এই সিস্টেমটাই নেই, যার জন্য ওরা অনেক তাড়াতাড়ি শিখে যায়। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, মানে তুমি যদি না শেখো অসুবিধা নেই, ভুল শিখলে ভারী মুশকিল। কারণ ভুল শিখলে সেটাকে কারেক্ট করতে অনেক বেশি সময় লেগে যায়। তার আগে অ্যাক্টিভিটি করো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমরা কি বলছি? অ্যাক্সেলারেশন -4 মিটার/সেকেন্ড স্কোয়ার। এখন ব্যাপার হচ্ছে অ্যাক্সেলারেশনেও কিন্তু ডিরেকশনটা ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? ফোর্সের ডিরেকশনটা ইম্পর্টেন্ট, তো অ্যাক্সেলারেশনেও ডিরেকশনটা ইম্পর্টেন্ট। অ্যাক্সেলারেশনের ডিরেকশনটা ইম্পর্টেন্ট। যেমন ধরো, আমরা একটু আগে একটা ইকুয়েশন লিখেছিলাম যে নেট ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এটা আমরা একটা ইকুয়েশন লিখেছিলাম, ঠিক আছে? এই ইকুয়েশনটা কে আমাদেরকে দিয়েছিল? একজন সায়েন্টিস্ট এই ইকুয়েশনটা আমাদের দিয়েছিল। তার নাম জানো কি? আইজাক নিউটন। আইজ্যাক নিউটন। আইজ্যাক নিউটন, কেমন? এইটাকে বলে নিউটনের ফোর্সের তিনখানা ল আছে। স্যার নিউটনের এটা সেকেন্ড। ফোর্সের নিউটনের ফোর্সের তিনখানা ল আছে। এইটা হচ্ছে সেকেন্ড ল। না 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 না, ওটা তোমার ওটা থার্ড ল। ওটা থার্ড। তাহলে নিউটনের ল গুলো একটুখানি আমরা শিখে নিই। হ্যাঁ, যদিও হয়তো তোমাদের বইতে নিউটনের ল নিয়ে খুব একটা কিছু বলা টলা নেই, এটা তোমার ক্লাস 9-এর সিলেবাসে আছে। হ্যাঁ, তোমার নিউটনের ল গুলো 9-এর সিলেবাসে আছে, 8-এর সিলেবাসে নেই। তাহলে লেখো যে নিউটনের তিনখানা ল আছে। There are three laws of force. There are three laws of force given by Newton. There are three laws of force given by Newton. লিখেছো? আচ্ছা, এবার লেখো ফার্স্ট ল। আচ্ছা, ফার্স্ট লটার ব্যাপারে কেউ কিছু বলবে? হ্যাঁ, শক্তি বলো। হ্যাঁ স্যার, মানে আমার যতদূর মনে হয়, মানে এই লটার উপর আমাদের মানে ইনার্শিয়াটা ডিপেন্ড করে বিভিন্ন ক্ষেত্রে। মানে ইনার্শিয়া। হ্যাঁ, মানে আমাদের একটা গাড়ি যখন চলতে চলতে হঠাৎ থেমে যায়, আমরা হঠাৎ ঠুকরে সামনের দিকে পড়ে যাই, মানে এইটা এই লটার জন্যই হচ্ছে। বা স্টার্ট করলে একটা গাড়ি হঠাৎ আমরা পেছনে মানে হঠাৎ পড়ে যাওয়ার মতো একটা ব্যাপার হয়। বা গাড়ি যখন ঘোরে আমরা তার অপোজিট ডিরেকশনে বেন্ড হয়ে যাই অটোমেটিক্যালি।
আচ্ছা, এই যে এক্সাম্পল গুলো বলছিস এইটা কি কোথাও পেয়েছিস নাকি না তোর মনে হচ্ছে বলে বলছিস? হ্যাঁ স্যার, মানে এইটা আমি এই লটার ব্যাপারে একটা জায়গায় পড়েছিলাম, পরে আমার তারপর এগুলো রিলেট করতে পেরেছি যে এগুলো তো তাহলে ওর জন্যই হচ্ছে। হুম। অ্যাকচুয়ালি তুই এটা বলছিস বাবা, হ্যাঁ এই ব্যাপার এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি ইনারশিয়ার জন্য হয়, এটা এমনটা বলাটা ঠিক না। হ্যাঁ, আমরা এটাকে কারেক্ট করবো আর কি। হ্যাঁ। আচ্ছা, আর ফার্স্ট লয়ের ব্যাপারে আর কেউ কিছু বলবে? না, অ্যাপেল পড়ে যায় মানে কি? অ্যাপেল পড়ে যাওয়ার সঙ্গে ফার্স্ট ল রিলেটেড। এই ফার্স্ট লয়ের ব্যাপারে আর কেউ কিছু বলবে? শ্রেয়াস বলবে, শ্রেয়াস বলো। স্যার উইথ রেসপেক্ট টু এ সার্টেন ফ্রেম, যদি একটা অবজেক্ট মোশনেই থাকে, যতক্ষণ না কোনো এক্সটার্নাল ফোর্স বা কিছু অ্যাড করা হচ্ছে, ইট উইল স্টে ইন মোশন, অ্যান্ড ইফ ইট ইজ ইন রেস্ট উইথ রেসপেক্ট টু আ সার্টেন reference point and time, it will stay in rest until an external force is added. আচ্ছা, একটা জিনিস খেয়াল করবে, তোমাদের এটা মনে পড়ে যে মোশন স্টাডি করতে গিয়ে আমরা রেফারেন্সের কথা বলেছিলাম? হ্যাঁ, আনলেস অ্যান্ড আনটিল তুমি একটা রেফারেন্সকে স্পেসিফাই করছো, তাহলে তোমার মোশনের কি কোনো মানে হয়? মানে হয় না তো। যে তুমি একটা গাড়ির মধ্যে নিজে বসে আছো, গাড়িটা চলছে, তাহলে গাড়ির রেসপেক্টে তুমি মোশনে নেই, কিন্তু বাইরের রেসপেক্টে তুমি মোশনে আছো। তাহলে মোশন বলতে গেলে আমাদের রেফারেন্সের দরকার হয় তো। কি, পরীক্ষায় তুমি ভালো নম্বর পেয়েছো না খারাপ নম্বর পেয়েছো, বন্ধুদের রেফারেন্স লাগে তো। কি, ধরো তো বাই চান্স তুমি পরীক্ষায় একটা খারাপ নম্বর পেয়ে গেছো, তুমি কি রেফারেন্স নাও? যারা খারাপ নম্বর পেয়েছে তাদের রেফারেন্স নিয়ে যাও, যে তোমার থেকে কম কে কে পেয়েছে। ঠিক তো? তার মানে রেফারেন্স দরকার, মোশন স্টাডি করতে গেলে রেফারেন্স দরকার। আচ্ছা, দেখো, তোমরা নিশ্চয়ই অবজার্ভ করেছো যে কোনো একটা ব্লক, সেটা তুমি যদি একটা জায়গায় রেখে দাও, বুঝতে পারছো? ধরো তোমার মা কোনো একটা জিনিস ঘরে রেখেছে, তারপর তিনি ওটাকে খুঁজে পাচ্ছেন না, তা তোমাকে ধরেছে, এই তুই হাত দিয়েছিস, এরকম হয়তো। তার মানে কি? তার মানে যে অবজেক্টটাকে আমি যেখানে রেখেছি, কেউ যদি না সরায়, তাহলে ওটা ওখান থেকে সরার কথা না। ইজন্ট ইট সো? কি, একটা অবজেক্টকে কেউ যদি কোথাও রেখে দেয়, আর কেউ যদি ওটাকে না আলাদা করে সরায়, তাহলে অবজেক্টটি নিজে থেকে তার পজিশন পাল্টে যাবে? পাল্টাবে কি? পাল্টাবে না। তার মানে যে থেমে আছে সে থেমেই থাকবে, রাইট? এবারে ধরো তোমার দিকে একটা বল আসছে, এবার ধরো তোমার দিকে একটা বল আসছে, তাই তো? এবার বলটাকে যদি তুমি না ধরো, বলটাকে যদি তুমি না আটকাও, তাহলে বলটা কি থেমে যাবে? তোমার দিকে একটা বল ছুটে আসছে, সেটাকে যদি তুমি না আটকাও, তাহলে কি ওর থেমে যাওয়ার কথা? ও না তোমার স্যার। পাশ দিয়ে চলে যাবে, তাই তো? ও তোমার পাশ দিয়ে চলে যাবে, তুমি থামালে থামবে, না থামালে চলে যাবে, ব্লক করলে পড়ে যাবে। মানে তুমি ওর উপর ফোর্স যদি অ্যাপ্লাই করো, তাহলে ও থামবে। ফোর্স অ্যাপ্লাই না করলে কি থামবে? থামবে না। না স্যার। হুম। হুম। না, গোল পোস্টে বল থামাচ্ছে না, গোল পোস্টের ভেতরে একটা নেট থাকে না, সেই নেটে বলটা আটকায় যখন, সেই নেটটা তো অ্যাকচুয়ালি ফোর্স অ্যাপ্লাই করে। হ্যাঁ স্যার। না, শোনো, মাঝে মধ্যে আমরা এরকম দেখি যে ধরো তুমি একটা বলকে গড়িয়ে দিলে, কেউ ফোর্স অ্যাপ্লাই করছে না কিন্তু বলটা থেমে যাচ্ছে, এটা কিন্তু অন্য সিচুয়েশন। সেখানেও ফোর্স আছে, ফোর্সটা তুমি অ্যাপ্লাই করোনি, কিন্তু গ্রাউন্ড ওর উপর ফ্রিকশন অ্যাপ্লাই করছে। বুঝতে পারছো কি বলছে? গ্রাউন্ড ওর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে ওকে থামাচ্ছে। মানে তুমি একটা অবজেক্ট যেটা তোমার দিকে এগিয়ে আসছে, ধরো তোমার একটা বন্ধু তোমার দিকে ছুটে আসছে, তুমি কি করবে? নিজেকে সেভ করবার জন্য ওর উপর ফোর্স অ্যাপ্লাই করবে থামানোর জন্য। আমার কথা বুঝতে পারছো?
তুমি যদি ওর উপর ফোর্স অ্যাপ্লাই না করো তাহলে কি হবে, ও সোজা এসে তোমার ঘাড়ের উপর পড়বে। তাহলে থামাতে গেলে ফোর্স অ্যাপ্লাই করতে হবে, আবার মুভ করাতে গেলেও ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমি যদি কোনো অবজেক্টকে ফোর্স অ্যাপ্লাই না করি তাহলে কি হবে, যে থেমে আছে থেমেই থাকবে, আর যে মুভ করছে সে মুভ করতে থাকবে। কিন্তু আমি যদি ফোর্স অ্যাপ্লাই না করি, এই কথাটা একটু ভুল, কারণ আমি ফোর্স অ্যাপ্লাই না করলেও অন্য আরো আছে ফোর্স অ্যাপ্লাই করার। আমার কথা বুঝছো, ধর একটা ব্লককে তুমি ধাক্কা দিয়ে দিলে, তুমি ধাক্কা দিয়ে দিলে কি একটু দূরে গিয়ে থেমে যাবে। তুমি বলতে পারো যে আরে আমি তো ফোর্স অ্যাপ্লাই করিনি, তাহলে থামলো কি করে। তুমি অ্যাপ্লাই করোনি বটে, কিন্তু অন্য কেউ করেছে। কে করেছে? ফ্লোর অ্যাপ্লাই করেছে, ফ্লোরের উপর ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই করেছে। আমার কথাটা বুঝছো কি বলছো? ফোর্স ওর উপরে ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই করেছে, সেই জন্য থেমে গেছে। তাহলে থামার জন্য কে রেসপন্সিবল? একটা অবজেক্ট কি তুমি ধরো ধাক্কা দিলে, আলাদা করে কেউ ফোর্স অ্যাপ্লাই করেনি, তাও থেমে গেল। তাহলে কেন থামলো? ফ্রিকশনের জন্য থামলো। কিন্তু যদি ফ্রিকশন না থাকতো তাহলে কি থামতো? যার না জন্য স্যার, কন্টিনিউয়াসলি গড়িয়ে যেত। যার জন্য দেখবি যে পাহাড়ি রাস্তায় আস্তে গাড়ি চালাতে বলে। পাহাড়ি রাস্তায় ধরো কাদা আছে, কিংবা ধরো রাস্তায় বরফ জমেছে, হ্যাঁ, সেখানে যদি ব্রেক ঠিক মতো কাজ না করে তাহলে কি হবে? তাহলে টার্নিং এ পড়ে যাবে। ব্রেক অ্যাপ্লাই না করলে কি হবে বুঝতে পারছো তো? কি ব্রেক অ্যাপ্লাই না করলে তো থামবে না, স্লো ডাউন করবে না, তাহলে কি হবে? পড়ে যাবে। হুম। হ্যাঁ, ফোর্স। তাহলে ফার্স্ট লটা লেখো, ফার্স্ট লটা লেখো। A body at rest, a body, an object at rest, an object at rest remains at rest or an object at motion continues its motion uninterrupted. An object at motion continues its motion uninterrupted unless and until an external unbalanced force acts on it. দেখবে যে যখন তুমি সকালবেলা ঘুম থেকে উঠতে চাও না, তখন তোমার হাত পা ধরে বাবা মা টানে, এই ওঠ ওঠ তাড়াতাড়ি ওঠ। তার মানে তুমি ঘুমিয়ে আছো মানে রেস্টে আছো, তাই তো? তাহলে তোমার উপর ফোর্স অ্যাপ্লাই করে তোমার স্টেট অফ রেস্ট কে পাল্টে দেওয়া হচ্ছে। বুঝতে পারছো? তোমার উপর ফোর্স অ্যাপ্লাই করে তোমার স্টেট অফ রেস্ট কে পাল্টে দেওয়া হচ্ছে। শীতের সময় মানুষ দেরি করে ওঠে আর গরমের সময় তাড়াতাড়ি উঠতে পারে। হুম, দেখো শীতের সময় তোমার টেম্পারেচারটা, আমাদের অ্যাকচুয়ালি বডির অ্যাক্টিভেটেড হতে গেলে একটা সার্টেন রেঞ্জে টেম্পারেচার থাকা দরকার।
যেমন দেখবে যে বডি টেম্পারেচার যদি 50 ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি চলে যায়, তাহলেও দেখবে যে মানুষের কাজ করার ক্ষমতা কমে যায়। তখনও দেখবে যে প্রচন্ড ক্লান্তি চলে আসে আর কাজের এনার্জি থাকে না। আবার যদি বাইরে টেম্পারেচার 10 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, তাহলে ওই প্রবলেম হবে। অ্যাকচুয়ালি আমাদের হিউম্যান বডির কাজটাকে ঠিকমতো ফাংশন, মানে বডির সমস্ত পার্ট গুলোকে ঠিকমতো অ্যাক্টিভেটেড হতে গেলে আমাদের একটা কমফোর্টেবল টেম্পারেচার লাগে। হুম, মোটামুটি ধরো অ্যারাউন্ড 30 ডিগ্রি সেলসিয়াস বা 25 ডিগ্রি সেলসিয়াস এরকম জায়গা হলে সেটা আমাদের জন্য ভালো। হ্যাঁ, তো টেম্পারেচার বেশি কমে গেলে এবং বেশি বেড়ে গেলে দুটোই আমাদের কি করে, নার্ভাস সিস্টেমকে এফেক্ট করে, ডিঅ্যাক্টিভেট করে। এই সত্যি কিছু বলবি? হ্যাঁ স্যার, একটা মানে আমার একটু কনফিউজ লাগছে একটা জিনিস। এই যে আমরা এখন ফার্স্ট ল অফ মোশনটা লিখলাম, এখানে শুধুমাত্র এক্সটার্নাল ফোর্স না লিখে এক্সটার্নাল আনব্যালেন্সড কথাটা লেখা হচ্ছে কেন? আচ্ছা, এই যে ধরো আহ, মানে তোমাকে একজন একদিক থেকে টানছে আর একজন যদি একদিক থেকে টানে, তাহলে তুমি যদি ইকুয়াল ফোর্সে দুজনে যদি দুজনকে তোমাকে যদি টানে, তাহলে তুমি যদি রেস্টে থাকো তাহলে কি মানে তুমি কি মুভ করে যাবে? ধরো তোমাকে দুদিক থেকে তুমি বেঞ্চে বসে আছো আর তোমার দুহাত ধরে দুই বন্ধু দুদিক থেকে ইকুয়াল ফোর্সে টানছে, তোমার হাতে লাগবে বটে, কিন্তু তুমি কি মুভ করবে? তুমি মুভ না করবে স্যার। নাকি? তার মানে ফোর্স অ্যাপ্লাই করলেই হবে না, ফোর্সটাকে আনব্যালেন্সড হতে হবে। মানে একটা ফোর্সকে বেশি হতে হবে আর একটা ফোর্সকে কম হতে হবে, তবেই ও মুভ করবে। দুটো ইকুয়াল ফোর্স দিয়ে দুদিক থেকে টানলে বা ঠেললে তুমি কিন্তু মুভ করবে না, তোমার হাতে ব্যথা করবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। সেই জন্য আনব্যালেন্স কথাটাকে আমরা ব্যবহার করছি। এই সবাই বুঝলে আনব্যালেন্স কথাটাকে বললাম কেন? বললাম আমরা আনব্যালেন্স কথাটাকে, হ্যাঁ স্যার। যে মোশনকে যদি চেঞ্জ করতে হয়, রেস্ট থেকে যদি মোশনে আনতে হয় অথবা মোশন থেকে যদি রেস্টে আনতে হয়, তাহলে আনব্যালেন্স ফোর্স লাগে। আর যদি আনব্যালেন্স ফোর্স লাগে, না দিই আমি, তাহলে কি হবে? আনব্যালেন্স ফোর্স না অ্যাক্ট করলে কি হবে? রেস্টে থাকলে রেস্টই থাকবে, আর মোশনে থাকলে মোশনটা চেঞ্জ হবে না, ওটা কনস্ট্যান্ট থাকবে। চেঞ্জ না হওয়াটাকেই তো কনস্ট্যান্ট থাকা বলে। বলো। দেখো, অটোমেটিক্যালি তো কোনো ইনস্ট্রুমেন্ট কাজ করে না। এই যে মাইক্রো কন্ট্রোলারের কথা বলছো, সেগুলো সব প্রোগ্রামেবল। বুঝতে পারছো? সব প্রোগ্রামেবল। যেমন ধরো, আমি হ্যাকারের ব্যাপারে জানি না, কিন্তু মাইক্রো কন্ট্রোলার কিভাবে কাজ করে সেটা তোমায় বলতে পারি। হ্যাকাররা কিভাবে কাজ করে আমার কোনো আইডিয়া নেই। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে যে, যেমন ধরো তুমি কিভাবে কাজ করো, তুমি কি প্রোগ্রামেবল? হ্যাঁ, আরে তুমিও সেই দিক থেকে দেখতে গেলে প্রোগ্রামেবল। তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়, এই সকালে উঠে পড়বি ঘুম থেকে। হ্যাঁ, তো তুমি উঠতে বাধ্য হও, সেই রকম আর কি। বা ধরো তোমাকে এই যে, যেমন ধরো তুমি সকালবেলা, মানে আমরা প্রত্যেক দিনের যে ডেইলি অ্যাক্টিভিটি গুলো করি, তার মধ্যে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমাদের আর রোজ বলতে হয় না, তাই না? হ্যাঁ, ওই সেগুলো কিন্তু আসলে ব্রেনের মধ্যে প্রোগ্রাম হয়েছে। হ্যাঁ, ব্রেনের মধ্যে কিন্তু প্রোগ্রাম রান করে। না, কম্পিউটার যেরকম ভাবে কাজ করে সেরকম ভাবে নয়, কিন্তু তাও ব্রেনের মধ্যে কিন্তু ব্যাপারটা আছে। আচ্ছা, যাই হোক, তাহলে ফার্স্ট ল হলো, এবার সেকেন্ড ল লেখো। সেকেন্ড ল। আচ্ছা, সেকেন্ড লটাকে আমি একটু সামান্য মডিফাই করে বলছি। হ্যাঁ, অ্যাকচুয়াল লটা ক্লাস 9-এ গিয়ে বলবো। এবার লেখো, সেকেন্ড লটা হচ্ছে নেট আনব্যালেন্স ফোর্স নেট আনব্যালেন্স ফোর্স আমি একটু সামান্য মডিফাই করে বলছি। হ্যাঁ, অ্যাকচুয়াল লটা ক্লাস 9-এ গিয়ে বলবো। নেট আনব্যালেন্স ফোর্স acting on an object net unbalanced force acting on an object
produces acceleration. Produces acceleration. ঠিক আছে? Net unbalanced force produces acceleration. Right? আচ্ছা। And it is equal to and it can be expressed as কি বললাম, net unbalanced force produces acceleration and it can be expressed as acceleration equal to net force divided by mass. It can be expressed as acceleration equal to net force divided by mass. তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? F net equal to mass into acceleration. ঠিক আছে? এবার থার্ড ল লিখব। এই থার্ড লটা কিন্তু সবাই জানে মনে হচ্ছে, এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। হ্যাঁ, কিন্তু আমি তোমাদের একটু মজা করে এটা বলছি, হ্যাঁ, একটু ভালো করে শোনো। থার্ড লটা, এটাকে তুমি ব্র্যাকেট দিয়ে লিখে রাখো, এটা পরীক্ষায় লেখার জন্য নয়, ঠিক আছে? এটা জাস্ট ফিল করবার জন্যে লেখো। You cannot touch without being touched. You cannot touch without being touched. এই কথাটার কি মানে? মানে তুমি কাউকে যদি টাচ করো তাহলে তোমার টাচ লাগবে। তুমি যদি কাউকে টাচ করো তাহলে তোমার টাচ লাগবে। তার মানে কি? তুমি যদি কারোর উপর ফোর্স অ্যাপ্লাই করো তাহলে তোমার উপরও ফোর্স আসবে। তুমি যদি কাউকে ধাক্কা দাও তাহলে সেও তোমাকে ধাক্কা দেবে। তুমি যদি কাউকে টানো তাহলে সেও তোমাকে টানবে। ইউ ক্যানট টাচ উইদাউট বিং টাচড, এই কথাটার মানে কি? তুমি যেই কাউকে টাচ করবে তোমারও টাচ লাগবে। এটাই তো থার্ড ল। হ্যাঁ, যদিও নিউটন এভাবে বলেনি, কিন্তু এটাই তো থার্ড ল নাকি? ইউ ক্যানট টাচ উইদাউট বিং টাচড। ঠিক তো? মানে বুঝতে পারছো তো? হ্যাঁ, তাহলে থার্ড লটাকে এবার একটু ফর্মালি লেখো। এই পরীক্ষার সময় যদি কখনো দেয় লিখে দিও না, জানো, হ্যাঁ, ইউ ক্যানট টাচ উইদাউট বিং টাচড। এটা নিজের বোঝার জন্য কিন্তু বাবা, হ্যাঁ, পরীক্ষা লিখে দিও না। কি খাতা দেখবে আবার খুঁজে যাবে, তাই বেটা এসব মজা হচ্ছে। এটা কিন্তু নিজের বোঝার জন্য বাবা, হ্যাঁ। আচ্ছা, তাই এবার থার্ড লটা লেখো। আচ্ছা, when লেখো, when an object A, when an object A exerts a force on another object B, when an object A exerts a force on another object B, B also exerts same amount of force. B also exerts same amount of force on A, but along opposite direction. তাহলে তোমাদেরা যে ধরনের বইগুলোতে এতদিন পড়েছো সেখানে থার্ড ল যেভাবে বলেছে, আমি কিন্তু থার্ড লটা তোমাদের সেভাবে বললাম না। এবং তুমি থার্ড লটাকে এভাবেই লিখবে, আমি যেরকম ভাবে বললাম সেরকম ভাবেই লিখবে। কি বললাম বলো?
when an object A exerts a force on another object B, comma, তারপর কি বললাম? B also exerts equal amount of force on A but along opposite direction. ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো তাহলে আমরা কি বললাম, তাহলে এখানে আমরা অ্যাকচুয়ালি বোঝালাম যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন, আমরা কিন্তু এটাই বোঝালাম। ঠিক আছে? আচ্ছা, এবার একটা বিষয় হচ্ছে যে, আচ্ছা ওই লটাকে লিখে দিয়েছিল, লটাকে লেখা হয়েছে তো? আচ্ছা, এবার একটু গ্যাপ দিয়ে লেখো which force গ্যাপ দিয়ে লেখো which force you will call action or which one will be reaction and which one will be reaction. Which force you will call action and which one reaction. একটু বলো তো, কাকে অ্যাকশন বলবে কাকে রিয়াকশন বলবে? আচ্ছা দেখি শ্রেয়াস কি বলে। শ্রেয়াস, কাকে অ্যাকশন বলবো কাকে রিয়াকশন বলবো? স্যার অবজেক্ট এ বি এর উপর যে ফোর্সটা এক্সার্ট করছে সেটা হচ্ছে অ্যাকশন, আর বি যে এর উপর যে ফোর্সটা এক্সার্ট করছে সেটা হচ্ছে রিয়াকশন। আচ্ছা, আচ্ছা শোনো, আমি তোমাদের যেটা বলছি এটা সবসময় মনে রাখবে, সারা জীবন মনে রাখবে। অ্যাকশন কাকে বলে রিয়াকশন কাকে বলে সারা জীবন মনে রাখবে, ভুলবে না কিন্তু আমার কথাগুলো। মনে করো তুমি রাস্তায় দেখলে যে দুটো গাড়ির মধ্যে ঠোকা লেগেছে, দুজনেই গাড়ি থেকে নেমেছে, ড্রাইভার ঝগড়া করছে, দুজনেই দুজনকে বলছে যে তুই আমাকে ধাক্কা মেরেছিস। বুঝতে পারছো? দুজনেই দুজনকে বলছে তুই আমাকে ধাক্কা মেরেছিস। দুটোই কি সত্যি? মানে দুজনেই কি ঠিক বলছে? হতে পারে না। কেন হতে পারে না? কেন হতে পারে না? কেন দুজনেই দুজনকে ধাক্কা মেরেছে, এটা হতে পারে না কেন? আচ্ছা শোনো, আমি তোমাকে একটা একটা খারাপ এক্সাম্পল দিচ্ছি, এটাকে নিজে বোঝার জন্য রাখবে। হ্যাঁ, কাউকে বলো না, খালি নিজে বোঝার জন্য রাখবে। মনে করো এই হচ্ছে তোমার গাল, এটা তোমার গাল, গাল গাল যেখানে চড় মারা হয়, হ্যাঁ থাপ্পড় মারা হয় যে গালে, এই হচ্ছে তোমার গাল, আর এই হচ্ছে হাত। ঠিক আছে? এবার এই হাতটা গিয়ে গালে চড় মারতে পারে, আবার উল্টোটা কি হতে পারে? নর্মালি হয় না, কিন্তু উল্টোটা কি হতে পারে? ধরো হাত রাখা আছে, তুমি গালটাকে নিয়ে গিয়ে ধাক্কা মারলে, কি চড় খেলে, এটা এটা সম্ভব তো হওয়া? হয় না, কিন্তু হতে আপত্তি তো নেই। কেন? ধরো আমি হাতটাকে রেখেছি, তুমি গালটাকে নিয়ে এসে জোরে মারলে আমার হাতে, তারপর তুমি বললে যে আমি তোমায় চড় মেরেছি। এটা এটা সম্ভব কি সম্ভব না? তুমি আমাকে বলো। বাংলায় একটা কথা আছে, গাল বাড়িয়ে থাপ্পড় খেয়েছে, এরকম কথা আছে না? গাল বাড়িয়ে থাপ্পড় খেয়েছে মানে ইচ্ছে করে মার খেয়েছে, দরকার ছিল না, ও ইচ্ছে করে মারটা খেয়েছে। কিংবা ধরো তুমি তোমার মাথা দিয়ে কাউকে একটা ঠোকা দিলে, তোমারও মাথায় লাগলো ওরও মাথায় লাগলো, না এটা ঠিক না। ধরো কারোর মাথা যদি বেশি শক্ত হয়, ধরো তুমি কারোর একটু মাথায় ঠোকা মারলে, তার মাথা অনেক বেশি শক্ত, দেখবে তোমার মাথায় লাগছে বেশি। আমার কথা বুঝতে পারছো কি বলছি? সুতরাং তুমি কাকে কাকে অ্যাকশন বলছো কাকে রিয়াকশন বলছো, এটা তোমার চয়েস। স্যার মানে ভালো করে বোঝো, এ বি কে যখন ফোর্স দিয়েছে, বি কিন্তু
এটা বলেনি যে ঠিক আছে তুই আমায় ধাক্কা মারলি তো ঠিক আছে আমি দেখে নেবো, দেখ আমিও তোকে ধাক্কা মারবো। এটা কিন্তু নয়। এ যে মুহূর্তে বি কে ফোর্স দিয়েছে, বি ঠিক সেই মুহূর্তেই একে ফোর্স দিয়েছে। ও কিন্তু বলেনি যে ঠিক আছে দেখ আমি পরে তুই অ্যাকশন করলি এর কি রিয়াকশন হয় দেখ 5 দিন পর বুঝতে পারবি। রিয়াকশন কিন্তু 5 দিন পর হয় না, সাইমালটেনিয়াসলি হয়। কাকে অ্যাকশন বলছে কাকে রিয়াকশন বলছে এটা চয়েসের উপর ডিপেন্ড করছে। এই যেটা বলছি সেটা আগে ফলো করার চেষ্টা করো। অ্যাকশন রিয়াকশন কি হয়, আগে পরে হয় না, আগে লেখো। অ্যাকশন রিয়াকশন টেক্স প্লেস, অ্যাকশন হাইফেন দিয়ে রিয়াকশন লেখো, অ্যাকশন রিয়াকশন টেক্স প্লেস সাইমালটেনিয়াসলি। আগে অ্যাকশন পরে রিয়াকশন এরকম কিন্তু নয়। অ্যাকশন রিয়াকশন টেক্স প্লেস সাইমালটেনিয়াসলি। স্যার একটা তোমরা জিনিস জিজ্ঞেস করা ছিল স্যার। হ্যাঁ বলো বলো। স্যার গালে চড় মারলে স্যার ওই হুম, ফোর্স কোথা থেকে আমাদের হাতে আবার বলো গালে চড় মারলে। স্যার গালে চড় মারলে ফোর্সটা যে মানে ইউজ করা হচ্ছে, তো সেই হ্যাঁ, ফোর্সটা আমাদের মানে এখানে যেরকম বলছেন অ্যাকশন করতে করতেই রিয়াকশন আছে, তো এখানে কি রিয়াকশন হচ্ছে? তুমি যদি তোমার গালটাকে দিয়ে কারোর হাতে ধাক্কা মারো, হ্যাঁ তোমার গালে যেমন লাগবে তার হাতে লাগবে নাকি? না তোমার স্যার হয়তো গালেই। কি শুধু গালে লাগবে হাতে লাগবে না? ধরো তোমরা কি কখনো এরকম দেখেছো যে তোমার মা তোমাকে পেটাতে পেটাতে বললো যে মেরে মেরে হাতে ব্যথা হয়ে গেল, এরকম হয়েছে কখনো? যে হ্যাঁ এই স্যার, ছেলে মেয়েগুলো বড় হয়ে গেছে এখন মারলে আমার নিজেরই হাতে লাগে, এরকম কখনো বলেছে কি? হ্যাঁ স্যার হয়েছে। হয়েছে। হ্যাঁ স্যার হয়েছে। এটা লজ্জা পাওয়ার কিছু নেই, কিন্তু আমাকেও ছোটবেলায় আমার মা পিটিয়েছে। হ্যাঁ লজ্জা পাওয়ার কিছু নেই, সবাইকেই সবার বাবা মা পেটায়। স্যার আমার তখন বলে তো। হ্যাঁ বলো। এই তার মানে কি যে তোমাকে হাত দিয়ে মারছে তারও হাতে লাগছে, বুঝতে পেরেছো? এমনটা নয় যে শুধু তোমার একার লাগছে। ফলো করতে পারছো? হ্যাঁ, তাহলে কি কি বললাম যে অ্যাকশন রিয়াকশন টেক্স প্লেস সাইমালটেনিয়াস, ঠিক আছে? আচ্ছা, অ্যান্ড এবার লেখো অ্যান্ড which one is action and which one is reaction depends depends So which one upper? which one is action and which one is reaction force depends on the interpreter, depends on the interpreter. মানে আমি এ এর জন্য ফোর্সটা এ এর জন্য বি এর উপর ফোর্সকে যদি অ্যাকশন বলি, যদি বলি, তাহলে বি এর জন্য বি এর উপর যে ফোর্স দিচ্ছে সেটা কি হয়ে যাবে রিয়াকশন। এর উল্টোটাও হতে পারে, যে আমি যদি বি এর জন্য এর উপর ফোর্সটাকে অ্যাকশন বলি তাহলে এর জন্য বি এর উপর ফোর্সটাকে রিয়াকশন। আমি একটাকে অ্যাকশন বললে আর একটাকে রিয়াকশন বলবো। আমি কথাটা বুঝতে পারছো কি বলছি? তাহলে আমি যদি এরম ভাবে বিষয়টাকে দেখি, আমি যদি বিষয়টাকে এরম ভাবে দেখি সাজাই, এ আর বি, এ যদি এর উপর এফ এ ফোর্স দেয় আর বি যদি এর উপরে এফ বি ফোর্স দেয়, তাহলে আমরা কি বলবো? এফ এ ইকুয়াল টু মাইনাস এফ বি। মাইনাস মুখটা কি ইন্ডিকেট করছে? স্যার ডাইরেকশন, অপোজিট ডাইরেকশন। ডাইরেকশন অপোজিট, ঠিক আছে? আর যদি আমি এফ এ কে অ্যাকশন বলি তাহলে এফ বি কি হবে? রিয়াকশন। তুমি ছাড়া নেই। তুমি তাহলে আমার একটা কাজ করে দাও, এইটাকে একটুখানি করে দাও, একটু ধুয়ে দাও। ও ধুয়ে রেখেছিল বোধ হয় না এটা, তাহলে কিছু করতে হবে।
আর শোনো, আজকে পরিষ্কার করুন এই টেবিলটা একটু মশাই দিও। হ্যাঁ, টিকটিকি নোংরা করেছিল একটু। তাহলে আমরা কি বলছি, এফ এটা যদি অ্যাকশন হয় তাহলে এফ বিটা কি হবে? অ্যাকশন। আচ্ছা, যদি আমি উল্টোটাকে বলি, এটাকে যদি রিয়াকশন বলি, তাহলে এটাকে কি বলবো? হচ্ছে অ্যাকশন। তাহলে এটা আমার চয়েসের উপর ডিপেন্ড করছে, আমি কাকে অ্যাকশন বলছি কাকে রিয়াকশন। বোঝা গেল কি? তাহলে অ্যাকশন রিয়াকশনটাকে ঠিক করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। আমি যাকে অ্যাকশন বলবো অন্যটা রিয়াকশন হবে। বুঝতে পারলে কি বললাম? স্যার, অ্যাকশন রিয়াকশনটা, হ্যাঁ বলো বলো বলো, কি বলছো? হ্যাঁ স্যার, তাহলে কি এইভাবে বলা যেতে পারে, মানে ইন্টারপ্রেটার যেটাকে রেফারেন্স হিসেবে নিচ্ছে তার অপোজিটে রিয়াকশন হবে? একদম তাই। মানে আমি কেউ একটাকে অ্যাকশন বলে আর একটা রিয়াকশন বলে, কিন্তু আমাকে একটাকে অ্যাকশন বলতেই হবে এমন কোনো ব্যাপার নেই। মনে রাখবে যে ওই গাড়িতে গাড়িতে যখন ধাক্কা লাগে, দুজনে ঝগড়া করে, তখন কি বলে যে তোমার দোষে হয়েছে। দুজনেই অ্যাকশনের জন্য অন্যজনকে দায়ী করে, যে তুমি ধাক্কা মেরেছো, ও বলে তুমি ধাক্কা মেরেছো। অ্যাকচুয়ালি দুজনের দোষেই কিন্তু সবসময় অ্যাক্সিডেন্ট হয়। একজনের একমাত্র দোষে খুব রেয়ার সিচুয়েশনে অ্যাক্সিডেন্ট, খুব রেয়ার সিচুয়েশন। বাকি সময় দুজনেরই কিন্তু কিছু না কিছু রোল থাকে। আচ্ছা, যাই হোক, তাহলে অ্যাকশন রিয়াকশনের ব্যাপারে আমরা তাহলে থার্ড ল শিখলে তো। তাহলে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন, এভাবে না বলে আমরা কি বললাম, যে এ এর উপর যে ফোর্স দেবে বি এর উপরে, বিও এর উপর অপোজিট ডিরেকশনে সেম ফোর্স দেবে। এইটাকে আমি এইভাবে কেন বললাম বলো তো? এইভাবে এই কারণে বললাম যে এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন যদি আমি বলে দিই, তাহলে এখানে এটা বলা হবে না যে অ্যাকশন রিয়াকশন ফোর্স নেভার অ্যাক্টস অন দ্য সেম অবজেক্ট। যার উপর অ্যাকশন তার উপরেই রিয়াকশন, এমনটা হবে না। ওইটাও স্টেটমেন্ট হিসেবে লিখে রাখো, অ্যাকশন রিয়াকশন নেভার অ্যাক্টস অন দ্য সেম অবজেক্ট। অ্যাকশন রিয়াকশন নেভার অ্যাক্টস অন দ্য সেম অবজেক্ট। বুঝতে পারলে তো? অ্যাকশন রিয়াকশন একই অবজেক্টের উপর কাজ করবে কি? করবে না। তোমার উপরেই অ্যাকশন, তোমার উপরেই রিয়াকশন, এমনটা হবে না। মানে তুমি যদি ওকে টাচ করো, তাহলে ও তোমাকে টাচ করবে, এইরকম হবে। ঠিক আছে? না, ওরকম নয় কিন্তু এসব, আগে পরে হবে না কিন্তু। হ্যাঁ, তুমি যেটা বলছো সেরকম নয়। তুমি বলছো যে আমি যদি কাউকে মারি তাহলে ও আমাকে মারবে। হ্যাঁ, ব্যাপারটা সেরকম নয়। আরে, তুমি যদি কারোর বিল্ডিং ভাঙো ভাঙো, তাহলে সে তোমার বিল্ডিং পরে ভাঙবে তো, নাকি সঙ্গে সঙ্গে ভেঙে যাবে? হুম, ওটা কিন্তু ঠিক নয় বাবা। হ্যাঁ, অ্যাকশন রিয়াকশন পরে হবে এরকম না। এইগুলো হচ্ছে মানে যারা ব্যাপারটাকে ফিজিক্স পড়েনি তারা বলবে যে দেখ তুই আমাকে মারলি, এর রিয়াকশনটা তুই পরে দেখতে পারবি। রিয়াকশন পরে হয় না কিন্তু বাবা, সঙ্গে সঙ্গে হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে ফোর্সের ব্যাপারে আমরা খানিকটা বুঝলাম। তাহলে আমরা আর্কিমিডিস প্রিন্সিপালে যেটা পড়েছিলাম, সেখানে আপথ্রাস্ট ইকুয়াল টু বা বয়েন্ট ফোর্স ইকুয়াল টু আমরা কি লিখেছিলাম? আমরা বয়েন্ট স্যার, ফোর্স ইকুয়াল টু কি লিখেছিলাম? weight of the fluid displaced by the solid. একদম, বয়েন্ট ফোর্স ইকুয়াল টু ওয়েট অফ দ্য ফ্লুইড ডিসপ্লেসড বাই সলিড। ওয়েট অফ দ্য ফ্লুইড weight of the fluid displaced by the solid। তার মানে দেখো, এই যে যে পার্টটা তোমার জলের ভেতরে ডুবে গেছে, যে পার্টটা জলের ভেতরে ডুবে গেছে, তাই তো? তাহলে সেইটুকু পার্টের এই জায়গাটায় কি জল আছে? এই জায়গায় জল নেই। তাহলে এইটা হচ্ছে কি ভলিউম অফ ডিসপ্লেসড ওয়াটার। এটা কি? ভলিউম অফ ডিসপ্লেসড ওয়াটার। তাই তো? তাহলে এই আপথ্রাস্টটা কত? ওয়েট অফ
ওয়েট অফ ডিসপ্লেসড ওয়াটার। আচ্ছা, তোমাদের একটা জিনিস জিজ্ঞেস করি, তোমরা কি এর মধ্যে এই 2-1 দিনের মধ্যে একটা অনলাইন ক্লাস করতে পারবে? সবার কি স্কুলে ছুটি পড়েছে? হ্যাঁ, সবার স্কুলে ছুটি আছে। স্যার আমার স্কুলে ছুটি আছে। হ্যাঁ স্যার। স্যার স্কুল সকালের দিকে করলে ভালো হয় স্যার। হ্যাঁ, সকালের দিকেই বলছি। ধরো কোনো একটা কোন দিন টাইম? সকালবেলা, সকালে ধরো 8টা থেকে 10টা অব্দি যদি একটা ক্লাস করি অনলাইনে, হ্যাঁ স্যার হবে স্যার। তাহলে আমি গ্রুপে লিখে দিচ্ছি। যদি ধরো মঙ্গলবার বা বুধবার যদি দেখি যে সকালবেলা করা যাচ্ছে, না ফ্রাইডে না, আমি মঙ্গল বুধবারের মধ্যেই করবো। স্যার বুধবার করলে ভালো হবে। বুধবার করলে ভালো বুধবার হয়। করে ভালো হয়। বুধবার করলে ভালো হবে। হ্যাঁ স্যার। তাহলে আচ্ছা ঠিক আছে, তোমার কথাই থাকলো। তাহলে বুধবার দিন আমরা আহ, সকালে 8টা থেকে ক্লাস করি তাহলে। হ্যাঁ, তাই মনে রেখো। হ্যাঁ, বুধবার দিন সকালে 8টা থেকে 10টা অনলাইন ক্লাস করবো। হুম। তাহলে এই ওয়েট অফ কারণ এইটা তোমাদের এই কিছু তোমাদের নিউমেরিক্যালস করাতে হবে এই চ্যাপ্টার গুলো থেকে, 4th চ্যাপ্টার থেকে। হ্যাঁ, নালে বেশি গ্যাপ হয়ে গেলে আবার তোমরা ভুলে যাবে। তাহলে ইউটা হচ্ছে ওয়েট অফ দা ডিসপ্লেসড ওয়াটার অর ফ্লুইড। বুঝতে পারলে তো? আর আমি রেকর্ডিংটা আজকে পাঠিয়ে দেবো, সেটা একটুখানি দেখে আসবে। আচ্ছা, আমাকে বলো তো, এটা ফ্লোট করছে, এখানে নেট ফোর্স কত? ফ্লোটিং অবজেক্টের উপর নেট ফোর্স কত? ফ্লোটিং অবজেক্ট রেস্টে থাকে তো, রেস্টে থাকলে নেট ফোর্স কত? 0 জিরো। নিউটন। 0। রেস্টে আছে মানে কি? ফার্স্ট ল কি পড়লে? ফার্স্ট ল কি পড়লে? রেস্টে আছে মানে ওর উপর নেট কোনো ফোর্স নেই। তো তাহলে ফ্লোটিং অবজেক্ট মানে কি? রেস্টে আছে। রেস্টে থাকলে তার উপর নেট ফোর্স কি হবে? 0। আচ্ছা, না নিউট্রাল বলা যাবে না, বলা যাবে না বাবা, নিউট্রাল বলা যাবে না। হ্যাঁ, তুমি হয়তো ওটাই মিন করছো, কিন্তু বলা যাবে না। আচ্ছা, মনে করো জলের নিচে একটা এয়ার বাবল তৈরি হয়েছে, সেই এয়ার বাবলটা উপরে উঠে আসছে। হ্যাঁ, এর উপর নেট ফোর্স কোন দিকে? স্যার উপরের দিকে। উপরের দিকে। উপরের দিকে। এবার তুমি ধরো একটা মার্বেলকে জলের মধ্যে ড্রপ করে দিয়েছো, সেটা নিচে পড়ে যাচ্ছে, নেট ফোর্স কোন দিকে? নিচের দিকে। হ্যাঁ, সিঙ্ক করে যাবে। তার মানে নেট ফোর্সের কনসেপ্টটা বুঝতে পারছো তো? যদি ইকুইলিব্রিয়ামে থাকে নেট ফোর্স কি হবে? 0 হবে। আচ্ছা, যদি আমি তোমাকে বলি যে একটা গাড়ি মনে করো কনস্ট্যান্ট ভেলোসিটিতে একটা রোডের ওপর দিয়ে যাচ্ছে, ওর ওপর নেট ফোর্স কত? একটা গাড়ি রোডের ওপর দিয়ে কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, ওর ওপর নেট ফোর্স কত? 0 0। এটা যে 0 হবে, ফলো করতে পারছো তো? মানে শুধু রেস্টে থাকলে নেট ফোর্স 0 হতে পারে এমনটা নয়, যদি কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করে তবেও নেট ফোর্স 0ই হবে। এটা কি সেকেন্ড পয়েন্টটা কি মাথায় ঢুকছে? কারণ আমরা অনেকে মনে করি যে শুধু বোধহয় রেস্টে থাকলে নেট ফোর্স 0 হবে। না, ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে, না পাল্টায়, তাহলেও নেট ফোর্স 0 হবে। বুঝতে পারছো? চেঞ্জ করতে গেলে ফোর্স লাগে, মোশন চেঞ্জ করতে গেলে ফোর্স লাগে, চেঞ্জ না করতে গেলে ফোর্স লাগে না। মানে রেস্ট থেকে মোশনে আনতে গেলে ফোর্স লাগে, মোশনটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, মোশন থেকে যদি রেস্টে আনতে চাই, তাহলে কি হবে? আবার ফোর্স লাগবে। কিন্তু মোশনটাকে কন্টিনিউ করতে গেলে কি ফোর্স লাগবে? না। ধরো 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে, যদি 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিটাই থাকে, ফোর্স লাগবে? লাগবে না। কিন্তু 10টা যদি 20 করতে চাই, তাহলে কি লাগবে? 10টা 20 করতে চাইলে লাগবে? লাগবে। তাহলে মোশন কমাতে বাড়াতে গেলে ফোর্স লাগবে, কিন্তু মোশনটা যদি কনস্ট্যান্ট রেখে কন্টিনিউ করতে চায়, ফোর্স লাগবে? লাগবে না। ফলো করতে পারছো? তাহলে আমরা বুধবার দিন সকালে 8টার সময় ক্লাস করব, কেমন? আমি গ্রুপে লিখে রেখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আজকে ছেড়ে দিচ্ছি।
স্যার আর ভালো করে সবাই পড়াশোনা করো। আর বুধবার দিন তোমাদের কবে পরীক্ষা নেবো বলে দেবো। ঠিক আছে? আর যারা বেড়াতে যাচ্ছ বেড়াতে যাও। আর তারই মধ্যে একটু পড়াশোনাও করো। আর বেড়াতে গিয়ে দুটো চারটে দিন আর পড়াশোনা করো না কিন্তু, হ্যাঁ? তাহলে বেড়ানোটা আর অতটা এনজয় করতে পারবে না। স্যার বলছি কবে পরীক্ষা হবে? এই বুধবার দিন বলে দেবো, চিন্তা নেই, বুধবার বলে দেবো।